আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে আরেকটি দুর্দান্ত বাংলা ব্যাকরণজনিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কম আলোচিত একটি টপিকটার নাম হচ্ছে পদাশ্রিত নির্দেশক। এটা নিয়ে আলোচনা খুবই কম হয়। আমরা আজকে ইনশাআল্লাহ এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আসুন আলোচনা শুরু করা যাক। বাংলায় যে পদাশ্রিত নির্দেশকটা আছে, ইংরেজিতে সেই পদাশ্রিত নির্দেশকটাকে আমরা সাধারণত ডেফিনিট আর্টিকেল বলি। অর্থাৎ যেই আর্টিকেলটা বাক্যের শব্দটিকে কি করে নির্দিষ্ট করে দেয়। আমরা ঠিক একই রকমভাবে এই নির্দিষ্ট করার জন্য যে আর্টিকেলটা ব্যবহৃত হয় ওটাই বাংলায় সাধারণত ডেফিনিট আর্টিকেল আর বাংলায় পদাশ্রিত নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। এখন একটু খেয়াল করুন, সেই ডেফিনিট আর্টিকেলটা কি? দা। কিন্তু বাংলায় এখানে যে পার্থক্যটা আছে পদাশ্রিত নির্দেশকের সাথে, সেটা হচ্ছে এটা কিন্তু কেবল নির্দিষ্ট করে। আর বাংলায় যে পদাশ্রিত নির্দেশক সেটা কিন্তু নির্দিষ্টও করতে পারে, আবার কিন্তু আপনাকে অনির্দিষ্টও করতে পারে। এই দুটো অর্থই কিন্তু এখানে গ্রহণযোগ্য। কিভাবে? খেয়াল করুন, আমি একটা শব্দ লিখলাম বই। আমি যদি আপনাকে বললাম আমাকে বই দাও, আপনি কোন বই দিবেন? নির্দিষ্ট না অনির্দিষ্ট বলুন তো? অবশ্যই এটা কি অনির্দিষ্ট। আমাকে বই দাও, নির্দিষ্ট বই না অনির্দিষ্ট বই? যে কোনো একটি বই। কিন্তু কথা হচ্ছে আমি যদি আপনাকে বলি এরকম আমাকে বইটি দাও, তখন বইটা নির্দিষ্ট হবে নাকি অনির্দিষ্ট হবে? এখন নির্দিষ্ট হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে এই যে টি যে আছে, এই টি থেকে সাধারণত প্রশ্ন আসতে পারে কয় টাইপের। একটা আসতে পারে এই টি এর নাম কি, টি এর ব্যাকরণিক নাম কি? ব্যাকরণিক নাম পদাশ্রিত নির্দেশক। আরেকটা বিষয় যেটা জানলাম, এই টিটা নাম শব্দের আগে যুক্ত হয় না পরে যুক্ত হয়? তার মানে পদাশ্রিত নির্দেশক মূল শব্দের কোথায় যুক্ত হয়? পরে যুক্ত হয়। আমরা এটাকে বলতে পারি পদাশ্রিত নির্দেশকের অবস্থান। এরপরে আরেকটা বিষয় আমরা এখানে জানলাম, সেটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক অর্থ কি প্রদান করে? নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। আমরা অনির্দিষ্ট অর্থটা একটু খেয়াল করি। সেটা কি একটু খেয়াল করবেন। দ্বিতীয় রুলস অথবা দ্বিতীয় নিয়ম মনে রাখবেন, এক শব্দের সাথে যদি টা টি যুক্ত হয় সেটা নির্দিষ্ট না করে অনির্দিষ্ট বোঝায়। কিভাবে? আমি বললাম আমাকে একটি বই দিন, বলুন তো আমাকে আপনি কোন বই দিবেন? নির্দিষ্ট না অনির্দিষ্ট? যে কোনো একটি বই। অর্থাৎ এখানে টি যুক্ত হয়েছে ঠিকই, কিন্তু সেই টি নির্দিষ্ট করতে পারে নাই, বরঞ্চ এটা কি করছে? অনির্দিষ্ট করছে। এটাই আমি বলেছিলাম যে আর্টিকেল যে দা আছে, দা কেবল নির্দিষ্ট করে, আর বাংলায় কিন্তু উভয়টাই করে, নির্দিষ্টও করে থাকে আবার অনির্দিষ্টও করে থাকে। এরপরে আমরা আরেকটা বিষয় সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক মূল শব্দের সাধারণত পরে বসে, কিন্তু একটা পদাশ্রিত নির্দেশক আছে, সেটা হচ্ছে গোটা। এই গোটা পদাশ্রিত নির্দেশকটা মূল শব্দের কিন্তু পরে বসে না, এটা মূল শব্দের আগে বসে। যেমন আমি বললাম গোটা 2 বই দাও। এখন আপনি একটু খেয়াল করবেন তো, আপনি এখানে যে গোটা 2 বললাম, এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা কিন্তু অনির্দিষ্ট অর্থ গ্রহণ করছে। কিন্তু আমি যদি এরকম বলি যে আমি গোটা বই পড়ে ফেলেছি অথবা গোটা বই পড়েছি, এরকম লিখলাম আমি বাক্যটা, সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে এই বইটা এখন নির্দিষ্ট কিনা। অবশ্যই নির্দিষ্ট, কারণ গোটা বই যখন বুঝিয়েছে তখন সেটা নির্দিষ্ট না হয়ে পারে না। আর গোটা 2 বলতে কিন্তু যে কোনো 2টা বইকে বোঝাতে পারে। আশা করি এইটুকু সবাই ক্লিয়ার হতে পেরেছেন। তার মানে পদাশ্রিত নির্দেশক মূল শব্দের আগেও বসতে পারে আবার পরেও বসতে পারে। এখন আমরা আরেকটা বিষয় সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে সাধারণত স্বল্পতা অর্থ প্রদান করার জন্য কিছু পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়, স্বল্পতা বোঝানোর জন্য, মানে কম বোঝানোর জন্য। ঠিক আছে, সেগুলো কি? সেগুলো হচ্ছে এরকম টাক, টুক, টুকু, টুকুন, এরকম ব্যবহৃত হতে পারে। সবাই বুঝতে পেরেছেন বিষয়টা? টুকুন এগুলো পদাশ্রিত নির্দেশক হিসেবে ব্যবহৃত হতে পারে এবং এগুলো তারা সাধারণত কি বোঝায়? স্বল্প বোঝায়। যেমন আমি আপনাকে বললাম তেলটুকু ফেলে দাও, তেলটুকু ফেলে দাও। এখানে আপনি কি ফেলবেন? অল্প একটু তেল ফেলবেন, তেলটুকু ফেলে দাও। ঠিক আছে? অথবা পোয়াটাক দুধ দাও, এরকম আমি আপনাকে বললাম পোয়াটাক দুধ দাও। খেয়াল করবেন বিষয়টা, এই যে বাক্যটা লিখেছি সেই বাক্যের মধ্যে পোয়াটাক, আমি এখানে টাকটা বলেছি, পোয়াটাক নির্দিষ্ট না অনির্দিষ্ট? এখানে কিন্তু অনির্দিষ্ট অর্থ প্রদান করেছে। কিন্তু যখন তেলটুকু বলেছি সেক্ষেত্রে কিন্তু টুকু শব্দটা নির্দিষ্ট হবে, কারণ তেলটা যদি আপনাকে ফেলতে হবে এতটুকু তেল, এটা নির্দিষ্ট না হলে আপনি ফেলতে পারবেন না।
খেয়াল করতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে স্বল্পতা অর্থের জন্য এটা ব্যবহৃত হয়, প্লাস তরল জিনিসের ক্ষেত্রে সাধারণত আমরা টাক টুক টুক টুকুন এগুলো ব্যবহার করে থাকি তরল জিনিসের ক্ষেত্রে বা পরিমাণ বোঝানোর জন্য। আমরা অনেক ক্ষেত্রে বহু বোঝানোর জন্য একটা নির্দেশক ব্যবহার করে থাকি, পদাশ্রিত নির্দেশক। সেগুলো কি বলুন তো? গুলো, গুলি, গুলিন, এগুলো আমরা ব্যবহার করে থাকি। বইগুলি ছিঁড়ে ফেলো, বইগুলিন ছিঁড়ে ফেলো, এরকম হতে পারে। খেয়াল করতে হবে বিষয়টা। গুলো, গুলি, গুলিন এগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা কি ব্যবহার করে থাকি? বহু বচনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করে থাকি। বইগুলোন আমি এরকম লিখলাম, অথবা বইগুলো, ঠিক আছে, দুটোই কিন্তু ব্যবহার করা যায়। সাধারণত এগুলো বহু বচন অর্থ প্রদান করে থাকে। এগুলো একটা পদাশ্রিত নির্দেশক। তারপরে আমরা জানবো যেটা, সেটা হচ্ছে নিরর্থক নামে একটা পদাশ্রিত নির্দেশক আছে। নিরর্থক পদাশ্রিত নির্দেশকটা কি আসলে? কারণ কিছু নির্দিষ্ট করে আর কিছু পদাশ্রিত নির্দেশক আছে যারা অনির্দিষ্ট করে, অর্থাৎ নির্দিষ্ট করতে পারে না, অনির্দিষ্ট করে। ঠিক আছে, নির্দিষ্ট করতে পারে না, অনির্দিষ্ট করতে পারে না, সেগুলোকে আমরা কি বলবো? নিরর্থক বলবো। একটা কমন উদাহরণ আছে এরকম, ন্যাকামিটা রাখো। একটু খেয়াল করতে হবে, ন্যাকামিটা রাখবো যে এখানে আমি যদি ন্যাকামিটা না বলে আমি যদি শুধু ন্যাকামি বলতাম, তাহলে যা অর্থ দেয় ন্যাকামিটা বলতে কি সেই একই অর্থ দেয় না? হ্যাঁ, একই অর্থ দেয়। অর্থাৎ এই টাটা ব্যবহার করলেও যা হবে, ব্যবহার না করলেও তাই হবে। আবার আপনি এরকম বললেন, সারাটা জীবন পুড়িয়ে মারলা। ঠিক আছে, সারাটা জীবন। এখন আপনি একটু খেয়াল করুন, আপনি সারাটা না বলে আপনি যদি বলেন যে সারা জীবন আমাকে পুড়িয়ে মারলা, তাহলে কি আপনি একই অর্থ পাবেন না? অবশ্যই একই অর্থ পাবেন। টা ব্যবহার করেন আর না করেন, কথা কি ক্লিয়ার? এই টা ব্যবহার করলেও আপনি যে অর্থ পাবেন, ব্যবহার না করলেও সেই একই অর্থ পাবেন। তাহলে এই টাটা কেন ব্যবহৃত হয়েছে? নিরর্থকভাবে, অর্থাৎ এটা কোনো অর্থ বহন করে না। এরপর আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে তা, কেতা, পাটি, এই তিনটা পদাশ্রিত নির্দেশক আছে যেগুলো সাধারণত বাক্যের মধ্যে শব্দের সাথে ব্যবহৃত হয়ে থাকে। কোনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা আমরা একটু জানার চেষ্টা করব। তা ব্যবহৃত হয় সাধারণত কাগজের ক্ষেত্রে, কেতা ব্যবহৃত হয় জমি বা নোট, টাকার নোট আছে না, নোটের ক্ষেত্রে, কাগজের নোটের ক্ষেত্রে। আর পাটি ব্যবহৃত হয় সাধারণত জোড়ার ক্ষেত্রে, অর্থাৎ যেই জিনিসগুলো জোড়া আছে। যেমন আমি বললাম আমি এক পাটি জুতা হারিয়েছি, এক পাটি জুতা হারিয়েছি, তার মানে জুতা কি হয়? জোড়ায় থাকে সাধারণত। এই জন্য আমরা একটি জুতা না বলে কি বলবো? এক পাটি জুতা বলবো। আবার আমি বললাম আমাকে একটা কাগজ দাও, খেয়াল করেন, একটি না, একটা কাগজ দাও, এখানে তা ব্যবহার করেছি। আমি বললাম 2 কেতা নোট, একটু খেয়াল করবেন, এখানে নোট শব্দটা যে আছে এর পূর্বে আমরা কি ব্যবহার করেছি? কেতা ব্যবহার করেছি। এভাবে আপনি পদাশ্রিত নির্দেশকগুলো ব্যবহার করতে পারেন। এখন আমরা আরও দুটো নিয়ম আছে পদাশ্রিত নির্দেশকের, সেই টপিকগুলো বা সেই পয়েন্টটা জেনে আমরা আজকের মতো ইনশাআল্লাহ শেষ করব। একটু খেয়াল করবেন সেই দুটো নিয়ম আসলে কি, আমরা একটু খেয়াল করব। প্রথমে আছে হচ্ছে খানা, আরেকটা আছে হচ্ছে খানি। এই খানা খানি যে আছে এই দুটোও কিন্তু পদাশ্রিত নির্দেশক, এবং দুটোই নির্দিষ্ট এবং অনির্দিষ্ট উভয় অর্থে ব্যবহৃত হতে পারে। এই বিষয়টা আমরা ক্লিয়ার করছি আপনাকে। খেয়াল করুন, আমি এরকম লিখলাম 2 খানা বই দাও। একটু খেয়াল করবেন, এখন আপনি 2 খানা যে বই বলছি না, এই বইয়ের ক্ষেত্রে কিন্তু এটা নির্দিষ্ট, কারণ 2 একটি সংখ্যার সাথে সাধারণত এক বাদে সকল সংখ্যার সাথে কি হয়? নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়। কিন্তু আমি যদি আবার ঠিক একই রকমভাবে আপনাকে এরকম বললাম 1 খানা বই দাও, তাহলে আপনি কোন বই দিবেন? নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। আর 2 খানা বই দাও, এখানে কিন্তু এটা নির্দিষ্ট অর্থ প্রদান করেছে। লাস্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, বর্তমানে কম্পিটিটিভ এক্সামগুলোতে এখান থেকে প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়, সেটা কি? সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রদান করে অর্থ। সুনির্দিষ্ট, তাহলে সুনির্দিষ্ট অর্থ প্রদান করে আসলে কোন সর্বনাম? আচ্ছা, কোন পদাশ্রিত নির্দেশক? যদি নির্দেশক সর্বনাম, কি বলছি বলুন তো? নির্দেশক যে সর্বনামগুলো আছে এই সর্বনামের সাথে কোনো পদাশ্রিত নির্দেশক যুক্ত হয়, তখন সে পদাশ্রিত নির্দেশকটাকে আমরা বলি সুনির্দিষ্ট অর্থ প্রদানকারী পদাশ্রিত নির্দেশক। কেমন? যেমন খেয়াল করুন, আমি বললাম এ, ও, এগুলোকে দিক নির্দেশ করে না? সে, এগুলোকে দিক নির্দেশ করে কিনা? নির্দিষ্ট সর্বনাম বা নির্দেশক সর্বনাম। কিন্তু কথা হচ্ছে এর সাথেও আমরা অনেক সময় পদাশ্রিত নির্দেশক ব্যবহার করে দিই। এটি,
ওটি, ঠিক আছে, সেটা, এরকম আমরা ব্যবহার করি। আমি বললাম এটি আমার বই। এখন দেখুন তো এই যে বাক্যটা লিখেছি সেই বাক্যের মধ্যে এটির মধ্যে যে টিটা আসছে, এই টি এসে এ, আমি বললাম এ আমার বই, অথবা এ আমার ভাই, এরকম লিখলাম এ আমার কি ভাই, এ আমার ভাই, এ বলার দ্বারাই কি এটা নির্দিষ্ট বুঝাইছে কিনা? অবশ্যই। কিন্তু যখন আবার এটার সাথে টি যুক্ত করছেন তখন সেটা কিন্তু আরও নির্দিষ্ট বুঝাইছে। এই জন্য এটাকে আমরা বলবো কি সুনির্দিষ্ট অর্থ প্রদানকারী পদাশ্রিত নির্দেশক। ওটি, আমি বললাম ওটি ধরো না, ঠিক আছে। এখন ও ধরো না বা ওকে ধরো না, এরকম আমরা বলতে পারি ওটি ধরো না। তাহলে একটু খেয়াল করতে হবে এই টিটা এসে কি হচ্ছে, আমি বললাম সেটা আমার চাই, সেটা আমার চাই। এখন একটু খেয়াল করবেন তো সেটা এখানে টা যুক্ত হয়ে কি করছে, আবার ওটি যুক্ত হয়ে কি করছে, সুনির্দিষ্ট অর্থ প্রদান করেছে। আগেই নির্দিষ্ট ছিল, আরও নির্দিষ্ট করেছে। আশা করি এভাবে আপনি মোটামুটি আপনার পদাশ্রিত নির্দেশক জনিত যত সমস্যাগুলো আছে সেগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন। ইজি পাঠশালার ক্লাসগুলো যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনার ছোট ভাই, বন্ধু, জুনিয়র, সিনিয়র এবং শুভাকাঙ্ক্ষীদেরকে আমাদের চ্যানেলের সম্বন্ধে জানাতে অনুরোধ রইল। ইজি পাঠশালা থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।